আজ ২৮শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের আজকের এই বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। আজকের এই বিশেষ দিনে আমরা কথা বলবো হেপাটাইটিসের নানা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর মোহাম্মদ সাইদুল হক ১৯৭২ সালের নভেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী। কি কর্মসূচিকে সামনে রেখে আজকের এই দিনটি আসলে আপনারা পালন করছেন? সরকারি এবং বেসরকারি বিভিন্ন পর্যায়ে বিশ্ব হেপাটাইটিস দিবস আমরা পালন করে যাচ্ছি। আপনারা জানেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিক নির্দেশনা মতে 2030 সাল নাগাদ হেপাটাইটিস নির্মূলের জন্য একটি লক্ষ্যমাত্রা রয়েছে। সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছি এবং বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আমরা যেটি করছি, আমরা সচেতনতামূলক প্রোগ্রামগুলো করছি, আমরা গোল টেবিল বৈঠক করছি, বিভিন্ন সমাজের যে স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে বৈঠক করছি, নীতি নির্ধারণ করছি এবং কিভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায় এই জন্য আমরা সাংবাদিক, রাজনীতিবিদ, বিভিন্ন স্বাস্থ্যকর্মী এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই লক্ষ্যে আমরা যেটি করছি, প্রতি বছর সরকারি হাসপাতালে হেপাটাইটিস বি বিনামূল্যে স্ক্রিনিং এর পরীক্ষাগুলো ব্যবস্থা করছি। যাদের হেপাটাইটিস বি এর সংক্রমণ হচ্ছে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি এবং যাদের নেই তাদেরকে হেপাটাইটিস বি নির্মূলের জন্য টিকা রয়েছে সেই টিকা দিতে উদ্বুদ্ধ করছি। এছাড়া যে সারা দেশে বিভিন্ন প্রান্তে যে শিশুরা রয়েছে, নারী এবং মা এরা রয়েছেন এবং বিভিন্ন প্রান্তে যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন যারা ভালনারেবল হেপাটাইটিসে আক্রান্ত হওয়া, তাদেরকে আমরা সচেতন করছি বিভিন্নভাবে, বিশেষ করে নাক ফোরানো, কান ফোরানোর, বিভিন্ন বিউটি শপ সেলুনে যারা কাজ করেন, যারা ইন্টারভেনশনে কাজ করেন, বিশেষ করে দাঁতের কাজগুলো যেখানে হয়, যেখানে টাট্টু বা উল্কি আকার কাজগুলো হয় এবং যেখানে দেখা যায় যে ক্লোজড এরিয়াতে যারা মাদকাসক্ত রয়েছেন, ইনজেকশনের মাধ্যমে মাদকসেবী যারা রয়েছেন তাদের মাঝে ওয়ান টাইম ইউজ সিরিঞ্জ ব্যবহার উদ্বুদ্ধ করা কিংবা স্টেরাইল যন্ত্রপাতি ব্যবহার উদ্বুদ্ধ করা, এই ধরনের বিষয়গুলো সম্পর্কে আমরা জনসচেতনমূলক কার্যক্রমগুলো আমরা অব্যাহত রাখছি। সচেতনতার বর্তমান প্রেক্ষাপটে আগের চেয়ে আসলে উন্নত হয়েছে কিনা? বহুগুণ বেড়েছে। আমরা জানি যে বর্তমান যুগ হলো নেট দুনিয়ার যুগ। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি যে টিকটক যেগুলো রয়েছে তাদের মাধ্যমে আমরা দ্রুত বিশ্বের যে কোনো প্রান্তের খবর আমরা জানতে পারছি। তো আমাদের এই কার্যক্রমগুলো আমরা যখন এই নেট দুনিয়ায় দিচ্ছি, মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করছেন এবং দেখা যাচ্ছে অতীতের চেয়ে বহুগুণ বেশি মানুষ সচেতন হচ্ছেন। নানা ধরনের প্রতিপাদ্য এবং লক্ষ্যকে সামনে রেখে আসলে এই দিবসটি পালন করা হয়। এবার আসলে কোন লক্ষ্যকে সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে? এবার প্রতিপাদ্য রয়েছে, সেখানে বলা হচ্ছে হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন। বলা হচ্ছে হেপাটাইটিসে যে বাধাগুলো ভেঙে ফেলুন, যে আমাদের যে বাধাগুলো রয়েছে, যে সামাজিকভাবে অনেকে ভয় পান, ভীতি পান, অনেকে মিথ তৈরি করেন, ভুল ধারণা দেন, এই জিনিসগুলোকে আমাদেরকে ভেঙে ফেলতে বলা হয়েছে এবং বলা হয়েছে সাহসিকতার সাথে এই চিকিৎসা সেবাটি নিতে। হেপাটাইটিস এই রোগটি নিয়ে আসলে আতঙ্কের কিছু রয়েছে কিনা? আমাদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার এবং লিভার বহুমুখী এবং বহুমাত্রিক কাজ করেন। আমাদের দেশে যত রাসায়নিক বিক্রিয়া রয়েছে সবগুলো কাজ কিন্তু লিভারের মধ্যে হয়। যে আমাদের যে খাবারের যে পরিপাক, বিপাক এবং তার ফলে যে উপজাত যে বিষাক্ত পদার্থগুলো রয়েছে সেগুলো নিষ্কাশনের কাজ লিভার করে থাকে। আমাদের শরীরের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি এবং চালিকা শক্তির জন্য কাজ কিন্তু লিভার করে থাকে। তো এই লিভার যখন আক্রান্ত হয় তখন তাকে বলা হয় লিভারের প্রদাহজনিত সমস্যা বা হেপাটাইটিস। লিভার আক্রান্ত হলে মানুষ দুর্বল হয়ে যায়, মানুষ কর্মক্ষমতা হারিয়ে ফেলে, অনেকে দেখা যায় ডিসেবল হয়ে যায়, অর্থাৎ অকর্মণ্য হয়ে যায়। এর ফলে দেখা যায় সে উৎপাদন অক্ষম হয়ে যায়, তিনি পরিবারের উপর বার্ডেন হয়ে পড়েন। এই জন্য হেপাটাইটিস অবশ্যই আতঙ্কের বিষয়। আমরা যদি হেপাটাইটিস হওয়ার আগেই কিংবা হলে পরে যথাযথ চিকিৎসা নিতে পারি, সেক্ষেত্রে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। একজন ব্যক্তির হেপাটাইটিস হয়েছে তিনি আসলে কিভাবে বুঝতে পারবেন? হেপাটাইটিস লিভারের প্রদাহজনিত সমস্যা, কোনো কারণে যদি লিভারের প্রদাহজনিত সমস্যা হয় অর্থাৎ হেপাটাইটিস হয়, এর ফলে বেশ কিছু লক্ষণ উপসর্গ দেখা দেয়। প্রথমেই মারাত্মক শারীরিক দুর্বলতা দেখা দেয়, আলস্য বোধ করা, কাজে অনীহা আসা, গায়ে শক্তি না পাওয়া,
দেখা যায় আগে যে স্বাভাবিক কাজকর্ম করতে পারতেন সেগুলি করতে পারছেন না, কিছু দূর হেঁটে গেলে পরে তিনি ক্লান্ত হয়ে পড়ছেন, সিঁড়ি বেয়ে উঠতে পারছেন না। এরপরে যেটি দেখা দিচ্ছে তার খাওয়ায় প্রচণ্ড অরুচি হচ্ছে, বমি কিংবা বমি বমি ভাব হচ্ছে, খাবার থেকে তিনি গন্ধ পাচ্ছেন এবং এর পরবর্তী ধাপে যেটি দেখা যাচ্ছে শরীর জ্বালাপোড়া করছে, শরীরে ব্যথা করছে, বিশেষ করে জয়েন্টগুলো ব্যথা করছে, শরীরে জ্বর জ্বর অনুভূতি হচ্ছে এবং এর পরের ধাপে যেটি দেখা দিচ্ছে যে একই সাথে চোখের রং, প্রস্রাবের রং হলুদ হয়ে জন্ডিস দেখা দিচ্ছে। এই সার্বিক অবস্থা দেখে আমরা বুঝতে পারি যে হেপাটাইটিস হয়েছে। নিশ্চয়ই। কি কি কারণে আসলে হেপাটাইটিস হয়ে থাকে? আসলে হেপাটাইটিস হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। আমাদের দেশে প্রধানত যেটি হয়ে থাকে সেটি হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, অর্থাৎ ভাইরাস জনিত, বিশেষ করে খাবার এবং পানিবাহিত যে ভাইরাস রয়েছে হেপাটাইটিস এ এবং ই এর সংক্রমণের ফলে এই ভাইরাস জনিত হেপাটাইটিস বেশি হয়ে থাকে। এছাড়া দ্বিতীয় যে হেপাটাইটিস হয় সেটি হলো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। আধুনিককালে আরেকটি বাড়তি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে ফ্যাটি লিভার জনিত হেপাটাইটিস। এই হেপাটাইটিস দিনকে দিন বেড়েই চলেছে। গবেষণায় দেখা গিয়েছে বর্তমানে বাংলাদেশের প্রায় 33 থেকে 35% মানুষ ফ্যাটি লিভার জনিত হেপাটাইটিসে আক্রান্ত এবং এর পরবর্তী ধাপে যেই হেপাটাইটিসে আক্রান্তের হার সেটি হচ্ছে ক্রনিক হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের সংক্রমণের ফলে। আর আমাদের দেশ যেহেতু ধর্মীয় অনুশীলন মেনে চলে, ইসলামিক প্রধান দেশ, এখানে মদ্যপানজনিত হেপাটাইটিসের সংখ্যা খুবই কম, তবে রয়েছে। সেক্ষেত্রে কখন একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা, যখন মনে করবেন যে হেপাটাইটিসের লক্ষণ বা উপসর্গ রয়েছে? অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে যখন দেখা যাবে রোগী প্রচণ্ড বমি করছেন, মারাত্মক দুর্বল হয়ে যাচ্ছেন, কোনো কিছু খেয়ে রাখতে পারছেন না, শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে, এমনকি বমি পরে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মতো উপসর্গ দেখা দিচ্ছে, কিংবা দেখা দিচ্ছে বিলিরুবিনের মাত্রা, জন্ডিসের মাত্রা বেড়েই চলেছে, কিংবা এসজিপিটির মাত্রা কয়েক শত কয়েক হাজার হয়ে গেছে, তখন আমরা বলে থাকি চিকিৎসকের শরণাপন্ন হতে। এগুলো অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে। আর ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে যেমন ক্রনিক হেপাটাইটিস বি কিংবা সি ভাইরাসের সংক্রমণ হতে পারে, কিংবা ফ্যাটি লিভারের জনিত হেপাটাইটিস হতে পারে, কিংবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হেপাটাইটিস হতে পারে, সেক্ষেত্রে আমরা বলে থাকি তাৎক্ষণিকভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিতে। এই যে জন্ডিস হয়েছে, এই বিষয়টি আসলে কি? জন্ডিস আমরা তখনই বলবো যখন শারীরিক দুর্বলতা লাগবে, খাওয়ায় অরুচি হবে, বমি বমি ভাব কিংবা বমি হবে, শরীরে জ্বর জ্বর অনুভূত হবে, পেটের উপরিভাগের ডান দিকে ব্যথা থাকবে এবং একই সাথে চোখের রং, প্রস্রাবের রং হলুদ হয়ে যাবে, তখনই আমরা তাকে জন্ডিস বলবো। নিশ্চয়ই। সেটির সাথে আসলে কোন রোগটির সম্পর্ক রয়েছে? সাধারণত ভাইরাল হেপাটাইটিসের সাথে সম্পর্ক রয়েছে, যেমন হেপাটাইটিস এ কিংবা ই ভাইরাস জনিত খাদ্য এবং পানীয় বাহিত যে জন্ডিস হয়ে থাকে সেটি, কিংবা হেপাটাইটিস বি দিয়েও কিন্তু এই জন্ডিস হতে পারে। আপনাদের কাছে শরণাপন্ন হবার পর কি কি পরীক্ষা নিরীক্ষা আপনারা করে থাকেন? রোগ ইতিহাস নেই, ক্লিনিক্যাল পরীক্ষাগুলো করি, রোগীর আদৌ জন্ডিস আছে কিনা, চোখ হলুদ হয়ে গিয়েছে কিনা, হাত দেখি, তার জিহ্বা দেখি, চোখ দেখি, তার শরীরের পুরো কমপ্লেক্সনটা দেখি, আমরা এই জিনিসগুলো আমরা করি। এরপরে যেটি করি আমরা তার পেটের পরীক্ষাগুলো করি, লিভার বড় হয়ে গেছে কিনা, লিভার টেন্ডার অর্থাৎ ব্যথাময় হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখি। এছাড়া যদি জটিলতা থাকে সেক্ষেত্রে আমরা দেখি লিভার সিরোসিসের যে স্টিগমাটাগুলো রয়েছে সেগুলো আমরা দেখি, বিশেষ করে গায়ের পশম পড়ে যাচ্ছে কিনা, বিশেষ করে পুরুষের যে পুরুষালী যে লোমগুলো রয়েছে সেগুলো ঝরে পড়েছে কিনা, কিংবা পেটে কোনো যে ভিজিবল ভেইন অর্থাৎ রক্তনালীগুলো, শিরাগুলো দেখা যাচ্ছে কিনা, পেটে ফুলে গিয়েছে কিনা, অ্যাসাইটিস হয়ে গিয়েছে কিনা, তার অন্ডকোষ খর্বাকৃতি হয়ে গিয়েছে কিনা, পায়ে পানি চলে আসছে কিনা, এই জিনিসগুলো আমরা আসলে দেখি। এর পরবর্তী ধাপে যেটি করি আমরা কিছু ল্যাব টেস্ট করি। ল্যাব টেস্টের মধ্যে সিরাম বিলিরুবিন করি, এছাড়া এসজিপিটি, এসজিওটি, গামা গ্লুটামাইন ট্রান্সফারেজ জিজিটি পরীক্ষাগুলো করি, সিরাম অ্যালবুমিন করি, প্রথমিন টাইম করি, এই পরীক্ষাগুলো আমরা করে থাকি। এছাড়া কারণ জানার জন্য আমি হেপাটাইটিস এ, ই ভাইরাস, হেপাটাইটিস বি, সি ভাইরাসের পরীক্ষাগুলো আমরা করি, কি কারণে হয়েছে। এর পরবর্তী ধাপে আমরা কিছু ইমেজিং পরীক্ষা করি, যেমন আলট্রাসোনোগ্রাফি করি। এটি করে আমরা বুঝতে পারি সে লিভারটি কতটুকু খারাপ হয়েছে, পেটে পানি চলে আসছে কিনা, লিভারের জন্য স্পিন বড় হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। এর পরবর্তী ধাপে যদি মনে করে থাকি যে ফ্যাটি লিভারের জন্য এই সমস্যাটি হয়েছে, সেক্ষেত্রে আমরা একটি ফাইব্রোস্ক্যান, একটি অত্যাধুনিক পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাটা করে আমরা বুঝতে পারি আচ্ছা লিভারে কতটুকু চর্বি জমে গিয়েছে, কিংবা লিভার সিরোসিস হয়ে গিয়েছে কিনা এবং সিরোসিসের মাত্রাটি কতটুকু, এই জিনিসগুলো আমরা খুব সহজে বুঝতে পারি। এর পরবর্তী ধাপে যেটি করি যে লিভার নষ্ট হয়ে, যে বিশেষ করে লিভার সিরোসিস হওয়ার পরে আমাদের যে খাদ্যনালী নিচের অংশের রক্তনালীগুলো ফুলে যায়, কিংবা
পাকস্থলীতে কিছু পরিবর্তন আসে সেগুলি দেখার জন্য আমরা এন্ডোস্কোপি পরীক্ষাটি করি। এটি দিয়ে আমরা খুব সহজভাবে আমরা জেনে নিতে পারি লিভার সিরোসিস হয়েছে কিনা, এবং লিভার সিরোসিস হলে পরে খাদ্যনালীর নিচের অংশের রক্তনালীগুলো কতটুকু ফুলে গিয়েছে, তার ইভিএল করতে হবে কিনা, পাকস্থলীতে পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি হয়ে গেছে কিনা, ফান্ডাল ভ্যারিস হচ্ছে কিনা, আইসোলেটেড গ্যাস্ট্রিক ভ্যারিস হচ্ছে কিনা, এবং অ্যান্ট্রামে গেভ গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার একটেসিয়া নামে একটি বিশেষ পরিবর্তন সেটি এসেছে কিনা। লিভার সিরোসিস এই বিষয়টি আসলে কি? কারণ এই শব্দটি শুনলে অনেকে একেবারে আতঙ্কের মধ্যে পড়ে যান এবং ধরেই নেন যে একেবারে সংকটাপন্ন অবস্থার দিকে তিনি যাচ্ছেন। লিভার যখন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, অর্থাৎ লিভারের কোষগুলো সুন্দরভাবে সাজানো পরিপাটি অবস্থায় থাকে, কিন্তু দেখা যায় দীর্ঘমেয়াদী প্রদাহজনিত কারণে যদি লিভারের কোষগুলো নষ্ট হয়ে যায় এবং এর ফলে সেখানে অনেকগুলো গুটি তৈরি হয়ে নডিউল তৈরি হয়, এবং এর পরবর্তীতে নডিউল থেকে ফাইব্রোসিস হয়ে এক পর্যায়ে লিভারে যখন সিরোসিসের আবির্ভাব ঘটে, তখন দেখা যায় লিভারের যে মসৃণ অবয়বটি রয়েছে সেটি নষ্ট হয়ে এবড়ো খেবড়ো কদাকার আকৃতি ধারণ করে। কখনো এই লিভারটি কখনো ছোট হয়ে যায় কিংবা বড় হয়ে যায়। এই অবস্থায় যে অবস্থাটি তৈরি হয় তাকে সাধারণত লিভার সিরোসিস হিসেবে বলা হয়। তো লিভার সিরোসিস হলে পরে যেটি হয়, লিভারের পুরো আর্কিটেকচার অর্থাৎ পুরো যে অবয়বটা রয়েছে সেটি পরিবর্তন হয়, এর ভাস্কুলাচার ভিতরে যে রক্তনালীগুলো রয়েছে তারও পরিবর্তন হয়। এর ফলে যেটি হয় যে পোর্টাল হাইপারটেনশন হয় এবং এর যে সামগ্রিক যে ব্যাপক ভিত্তিক বহিমাত্রিক পরিবর্তনগুলো হয়ে থাকে। তো লিভার সিরোসিস হলে পরে সেটি আসলে আতঙ্কের বিষয়, কিন্তু অধুনাকালে দেখা গিয়েছে যে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ আর্লি সিরোসিস যদি হয়ে থাকে, সেটি আমরা খুব সহজে ফাইব্রোস্ক্যান নামক যন্ত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। সেই আর্লি সিরোসিস, বিশেষ করে ফ্যাটি লিভার জনিত যে আর্লি সিরোসিস রয়েছে যাকে ন্যাশ রিলেটেড সিরোসিস বলে, সেখান থেকে কিন্তু পুনরায় পূর্বাবস্থায় ফিরে আসা সম্ভবপর হয়। এই জন্য আর্লি সিরোসিসকে বলে রিভার্সিবল সিরোসিস। লিভার সিরোসিস হলেই যে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ব তা কিন্তু নয়। যথাযথ চিকিৎসা নিলে এবং দক্ষ অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের মতামত অনুযায়ী যদি প্রাথমিক পর্যায়ে লিভার সিরোসিস নির্ণয় করা যায় এবং যথাযথ চিকিৎসা দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু রোগীকে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভবপর এবং এটি প্রতিষ্ঠিত। নিশ্চয়ই। হেপাটাইটিসের চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে সেটিও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন বিশ্ব হেপাটাইটিস দিবসে স্বাস্থ্য প্রতিদিনের আজকের এই বিশেষ আয়োজন। কথা বলছিলাম হেপাটাইটিসের নানা বিষয় নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। লিভার আমাদের এমন একটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেটি হজম করার জন্য সবার আগে কিন্তু লিভার ফাংশনটা ঠিক রাখতে হয়। লিভার ফাংশনের প্রবলেম যদি হয়ে যায়, সেক্ষেত্রে যেটি আমাদের সতর্কতা আগেই নেওয়া উচিত ছিল সেই বিষয়ে আজকে কথা বলবো। অনেক ধরনের খাবার আমরা আসলে খাই, কিন্তু আমরা হয়তো মেপে মেপে খাওয়া বা বুঝে বুঝে খাওয়া এটি আসলে কখনোই সম্ভব হয় না। অনেক ধরনের প্রোগ্রাম থাকে, আমাদের অনেক জায়গায় অ্যাটেন্ড করতে হয়, সেই ধরনের খাবারগুলোর ভিতরেই আমরা খেয়ে ফেলি যেগুলো আসলে অনেক বেশি ফ্যাটি থাকে। এই ধরনের ফ্যাটি ফুডগুলো যদি আমরা খাদ্য তালিকায় রাখি, তাহলে লিভার ফাংশন একটি পর্যায়ে গিয়ে কিন্তু অসুবিধায় পড়তেই পারে। লিভার ফাংশনকে ভালো রাখতে হবে সবসময়। এই লিভার ফাংশনকে ভালো রাখতে হলে কিছু খাবার আছে যেগুলো অবশ্যই খাদ্য তালিকায় থাকা প্রয়োজন। এই পুষ্টি উপাদানগুলোর ভিতরে ভিটামিন সি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সালফার, এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের লিভার ফাংশন ভালো রাখতে খুব সাহায্য করে। সো কী খাবো আর কী খাবো না এ নিয়ে আমাদের চিন্তা থাকে। লিভার ফাংশন ভালো রাখতে হলে কিছু খাবার অবশ্যই বাদ দিতে হবে, সেটি হলো অত্যাধিক ফ্যাট বা ট্রান্স ফ্যাট জাতীয় খাবারগুলো আমাদের লিভারের জন্য কখনোই হেলদি না। সেক্ষেত্রে বাইরে যারা খুব ভাজা পোড়া খাবার খায় তাদের ক্ষেত্রে একটা পর্যায়ে কিন্তু লিভারে ফ্যাট বা ফ্যাটি লিভার হওয়ার একটা খুব ঝুঁকি থাকে। সো সেক্ষেত্রে আমরা এখন কী খাবো এই বিষয়ে আপনাদেরকে একটু সাজেস্ট করতে চাই। আমাদের খাবারের তালিকায় যদি যথেষ্ট পরিমাণ ভিটামিন সি থাকে, তাহলে কিন্তু লিভারটা খুব ভালো কাজ করতে পারে। আমাদের বডিতে ডিটক্সিফাই করার জন্য ভিটামিন সি খুব 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 প্রয়োজন। সেক্ষেত্রে খুব অ্যাভেলেবল আমাদের খাবারের তালিকায় রাখা যেতে পারে লেবু। এছাড়া পেয়ারা কিন্তু আমাদের দেশীয় একটি ফল, এতে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে। এছাড়া আমলকি রাখতে পারেন। খাবারের তালিকায় যদি প্রতিদিন ভাতের সাথে একটু লেবুর রস নেওয়া যায়, তাহলে যেটি এরকম খুব উপকার। একটা মিড মর্নিং স্ন্যাক্স বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খুব সহজলভ্য আমরা একটা পেয়ারা রাখলে কিন্তু আমাদের ভিটামিন সির চাহিদাটা অনেকখানি পূরণ হয়ে যায়।
বাঙালি মানুষ আমরা যখনই রান্না করি পেঁয়াজ বা রসুন ছাড়া কিন্তু করি না সাধারণত, স্পেশালি কোনো কারি। সো সেই ক্ষেত্রে এটি কিন্তু অনেক বেশি খাবার দরকার নেই, কিন্তু যথেষ্ট পরিমাণ যদি আমরা খাবারের তালিকায় রাখি তাহলে কিন্তু একটা ভালো যেটা আমাদের উপাদান পাই সেটা হলো সালফার। এই সালফার আমাদের লিভার ফাংশনটা ভালো রাখতে বেশ উপকারী। এছাড়া খাবারের তালিকায় আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য খাবারের তালিকায় আপনি অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে 3 দিন রাখতে পারেন চিয়া সিড, সামুদ্রিক মাছ, এগুলো কিন্তু শরীরের জন্য সবসময় ভালো। খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স করে খেলে, অত্যাধিক যদি আমরা ফ্যাটি খাবারগুলো না খাই তাহলে কিন্তু আমাদের লিভার ফাংশন ভালো রাখার জন্য সবসময় খুব ভালো কাজ করে থাকে। হেপাটাইটিসের চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমাদের দেশে? আমাদের দেশে হেপাটাইটিসের আধুনিক যতগুলো চিকিৎসা রয়েছে সব চিকিৎসাই কিন্তু রয়েছে। তো প্রাথমিকভাবে আমি বলবো যে হেপাটাইটিস, যে ভাইরাল হেপাটাইটিস হয়ে থাকে, হেপাটাইটিস এ এবং ই ভাইরাস জনিত, সেটির চিকিৎসা খুবই সহজ। আমরা সেটিকে বলি রোগীকে 2 সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে, স্বাভাবিক খাবার খেতে এবং পরিমাণ মতো তরল খাবার, বিশেষ করে ফলমূল, রসালো ফল এবং ডাবের পানি, এগুলো আমরা খেতে বলি। সেক্ষেত্রে দেখা যায় রোগী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে। আর হেপাটাইটিস ই ভাইরাসে শুধুমাত্র দেখা যায় গর্ভবতী মায়েদের 3য় ট্রাইমেস্টারে যদি হেপাটাইটিস ই এর সংক্রমণ হয়, সেক্ষেত্রে রোগী ইমার্জেন্সি কিছু হতে পারে, সেক্ষেত্রে আমরা হাসপাতালে ভর্তি করে আমরা চিকিৎসা দিতে বলি এবং তাতেও কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। কিছু সংখ্যা যদিও থাকে সেটি চিকিৎসা করে হায়ার সেন্টারে। এরপরে ফ্যাটি লিভার জনিত হেপাটাইটিস, সেটি যদি হয়েও থাকে সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। ফ্যাটি লিভার নিরাময়ের জন্য আমরা বিশেষ করে বলি আমরা জীবন আচরণের পরিবর্তন আনতে বলি, যেটাকে লাইফস্টাইল মডিফিকেশন বলে। অর্থাৎ বলা হয় যে প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করা, দিনের বেলা না শোয়া, সপ্তাহে 2 দিন রোজা রাখা, খাবার নিয়ন্ত্রণ করা এবং ওষুধ খাওয়া। এবং প্রমিজিং কিছু ওষুধ ইতিমধ্যে বাজারে বেরিয়েছে, আমাদের দেশে সেগুলো পাওয়া যাচ্ছে, ইউএসএফডি অ্যাপ্রুভ। সেই ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি এবং এতে দেখা যায় শতভাগ নিরাময় লাভ সম্ভব। আর ড্রাগ ইনডিউস হেপাটাইটিস, অর্থাৎ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াজনিত হেপাটাইটিস, বিশেষ করে যক্ষায় ব্যবহৃত যেসব ওষুধ রয়েছে তার জন্য হেপাটাইটিস হয়ে থাকে, আরও কিছু ওষুধের কারণে হেপাটাইটিস হয়ে থাকে, সেগুলো দক্ষ অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নিলে পরে সম্পূর্ণরূপে নিরাময় লাভ সম্ভব। এছাড়া যেটি দেখা যায় সেটি হলো অ্যালকোহল বা মদ্যপান জনিত যদি হেপাটাইটিস হয়, সেটিও কিন্তু অ্যালকোহল বর্জনের মাধ্যমে এবং কিছু নিয়ম কারণ মেনে চললে পরে এবং কিছু ওষুধ খেলে পরে সেখান থেকেও সম্পূর্ণরূপে নিরাময় লাভ সম্ভব। শুধুমাত্র বিপত্তি ঘটে তখন যেটি দেখা যায় ক্রনিক হেপাটাইটিস যদি হয়ে থাকে, বিশেষ করে ক্রনিক হেপাটাইটিস বি কিংবা সি এর সংক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে চিকিৎসা নিতে হয়। যেমন ক্রনিক হেপাটাইটিস বি এর প্রমিজিং কিছু ওষুধ ইতিমধ্যে বাজারে বেরিয়েছে, কিন্তু তাকে রোগীকে যেটি করতে হয় দীর্ঘমেয়াদে ওষুধগুলো গ্রহণ করতে হয় এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিছু পরীক্ষা নিরীক্ষা করে ফলো আপে থাকতে হয়। আর ক্রনিক হেপাটাইটিস সি এর ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি অত্যাধুনিক ওষুধ বেরিয়েছে এবং বিগত দশকের জন্য এটি একটি বিপ্লবাত্মক পরিবর্তন। সেখানে দেখা যাচ্ছে মাত্র 90 দিনের চিকিৎসায় রোগীকে প্রায় 99% ক্ষেত্রে, অর্থাৎ 99% ক্ষেত্রে তাকে পূর্ণ মাত্রায় সুস্থতা দান করা সম্ভব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিশ্ব হেপাটাইটিস দিবসে স্বাস্থ্য প্রতিদিনের আজকের এই বিশেষ আয়োজন। কথা বলছিলাম হেপাটাইটিসের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে। আশা করি সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। রুট ক্যানেলটা হচ্ছে আমাদের দাঁত যখন কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় বা কোনো ক্যাভিটি হয় বা ক্যারিজ হয় এবং সেটা হয়ে যখন দাঁতের মেইন যে নার্ভ বা মজ্জা সেটাকে ধরে ফেলে, তখন প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয়। তো সেই সময় আমরা দাঁতটাকে সংরক্ষণ করার চেষ্টা করি। অনেকে ফেলে দেওয়ার প্ল্যান করে, বাট এটা ফেলে না দিয়ে দাঁতটাকে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে সংরক্ষণ করাই হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। এবং সেক্ষেত্রে দাঁতের যে ইনফেক্টেড নার্ভটা থাকে, মজ্জাটা থাকে, সেটাকে আমরা বিভিন্ন প্রসিডিউর এবং কিছু প্রোটোকলের মাধ্যমে আমরা সেই নার্ভটা বের করে সেখানে আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল দিয়ে আমরা সিল করে দিই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।